কুকিল্যান্ড করতে পাহাড়ে বেপরোয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফ জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততার অভিযোগ চাপ দিয়ে দলে ভেড়ানো হচ্ছে স্থানীয় অধিবাসীদের। কুকিচেনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নেয়। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই। 1.5 দশক পর আজ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, তৃণমূলে উচ্ছ্বাস। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুরস্কে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, একজনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলির সাথে আছি। শিরোনাম দেখছিলেন। পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ পাহাড়ি আধিপত্য প্রতিষ্ঠায় সংগঠনটি সাম্প্রতিক সময়ে বেপরোয়া। স্থানীয় জনগোষ্ঠী অপহরণের মাধ্যমে চাঁদা আদায়, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যা, সেনা সদস্যদের উপর হামলা, অস্ত্র চোরাচালান সহ অসংখ্য অভিযোগ এবং মামলা রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। থমথমে পাহাড়ি এলাকায় সহকর্মী আহমেদ রেজা দেখেছেন কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের পরিত্যক্ত বাড়িও। ধারাবাহিক প্রতিবেদনে রাজ দ্বিতীয়টি দেখুন। ছবি তুলেছেন আরেক সহকর্মী তানভীর মিজান। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা বম পার্টি নামেও সক্রিয়। নিষিদ্ধ এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 2017 সালে নাথান বম এটি প্রতিষ্ঠা করেন। রাঙামাটি ও বান্দরবানের 9টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসনের বাসনা তাদের। কে এই নাথান বম? কেনই বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে পাহাড় অস্থির করতে চান? বমদের জন্য পৃথক বম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন থেকে এই সশস্ত্র কার্যক্রম শুরু। 2021-22 সালে তারা কুকিল্যান্ড গঠনের দাবিও তোলে, যা এখন ভারতের ত্রিপুরা, মিজোরাম আর বাংলাদেশের অংশ। কেএনএফের সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। সদস্য কম বেশি 250। সূত্রের খবর, মিয়ানমার ও ভারতের সীমান্ত দিয়ে অস্ত্র সংগ্রহ করে তারা। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সঙ্গে মৈত্রী তাদের। প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম খ্রিস্টান ধর্মাবলম্বী। বম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন। বলা হয় জেএসএস দ্বারা বৈষম্যের শিকার তারা। সংগঠনের চিফ অফ স্টাফ ভাঞ্চুল লিয়ান ছিলেন সরকারি প্রাথমিকের শিক্ষক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেনপাড়া এলাকায়। নাথান বম তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায়। এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি, যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ঠিক আমার বাম পাশটিতে এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি। তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়েছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। বান্দরবানের নাথান বমের পরিত্যক্ত বাড়িতে টিম যমুনা। দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রবেশপত্র সহ কিছু আলামত। নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন। স্ত্রীর জন্ম সনদ, সেটিও আসলে দেখছিলাম, লাল সমকিম বম। দু সালে কেএনএফ বিলাইছড়িতে হামলা চালিয়ে হত্যা করে জেএসএস এর 3 জনকে। পরের বছর বান্দরবানের রুমায় তাদের গুলিতে শহীদ হন 2 সেনা সদস্য। গত বছরের এপ্রিলে রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে 1.5 কোটি টাকা লুট করে নেয় কেএনএফ। থানচিতেও একটি ব্যাংকে হামলা চালায় তারা। অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে, লুট করে আনসার ও পুলিশের 14টি অস্ত্র। নাথান বম এখন কোথায়? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট তথ্য নাই যে কোথায় আছে, তবে বাংলাদেশে নাই এটা জানি।
সংগঠনের মূল কার্যক্রম চলে পাকলাইপাড়া, সুংসুংপাড়া ও মুন্নামপাড়া থেকে। অবস্থান নেয় সীমান্ত ঘেঁষা রামজুতান, থিনদল তেতলাং ও রেংতলাং পাহাড়ে। স্থানীয় অধিবাসীদেরও দলে ভিড়তে চাপ দেওয়ার অভিযোগ আছে। বড় ভাই বউ পর্যন্ত নিয়ে গেছে, তো আমরাও ভয় করে মেয়েকেও তো ধরছিলাম, তো যার কারণে আমরাও ভয় করে পালাইছিলাম আর কি। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নেয়। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই তাদের। তো আইসা কি বলে? আসলে আমাদেরকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে। শক্তি বাড়াতে অপেক্ষাকৃত আর্থিক দৈন্যে থাকা বেকার বা সুযোগ বঞ্চিতদের টানার চেষ্টা করে কেএনএ। দেয়া হয় প্রশিক্ষণ, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। কেএনএর প্রশিক্ষণ নেয়া এক সদস্য জানাচ্ছিলেন সেই অভিজ্ঞতা। আপনি কি এই যে নাথান বমের নাম শুনছেন? জি ওনাকে দেখছেন ওইখানে? জি, ওইখানে ছিল? উনি আসছিল, আমাদেরকে বলছিল তোমরা সাবধানে ট্রেনিং করবা, সেভাবে বললে। উনি যে কোনখানে গেছে আমরা কিন্তু জানি না। ওইখানে কি আর কারোর নাম বলতে পারবেন আমাদেরকে? 2-3 জনকে চিনি, বানচুং, সাংরেমবম, লালরামক্লিং। অনুদান, কমিউনিটির চাঁদার পাশাপাশি জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে কেএনএফের বিরুদ্ধে। তথ্য সংগ্রহ ও যোগাযোগে ব্যবহার হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায় ভারতীয় মোবাইল সিম কার্ড ও ওয়াকিটকি রয়েছে তাদের কাছে। চাঁদা নিত বিভিন্ন পরিবার থেকে? জি, প্রত্যেক পরিবার বললো তোমাদের প্রত্যেক পরিবারে 1000 করে আমাদেরকে দেওয়ার জন্য। তখন আমরা না বলতে পারি না, আমাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছিল। সেনাবাহিনী 2022 সালে রামজুতাং অপারেশনে প্রথমবারের মতো কেএনএফের ক্যাম্প দখল নেয়। আর্মির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সদস্যরা। পরে থিনদল তেতলাং, রেংতলাং ও সিলুপিপাড়ার একাধিক গোপন আস্তানাও দখল নেয় সেনাবাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। প্রায় 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। শহরের বালুডাঙ্গার বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শেষ করা হয়েছে সকল প্রস্তুতি। ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। এক যুগেরও বেশি সময় পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরাও। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। বিভিন্ন সরকারের এই ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের মুখে যারা বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে ছিল, আমরা চাই এই ধরনের নেতৃত্ব নির্বাচিত হোক। সম্মেলনটা আমাদের গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ অধিকার দিয়েছেন তারেক রহমান। এই জন্য কোনো সিলেকশন যেন না হয়, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করার ঘোষণা উনি দিয়েছেন। নওগাঁয় বিএনপির এই সম্মেলনের আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। সহকর্মী শফিক ছোটন নওগাঁ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিবেন। ছোটন, দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, নেতাকর্মীরা আসছেন কিনা, আর যারা আসছেন এরই মধ্যে উপস্থিত হয়েছেন তারা কি বলছেন এই সম্মেলনকে ঘিরে তাদের আশা কি? কলি, সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি এখনো শুরু হয়নি, কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সকাল থেকে আমরা দেখছি যে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের এই আশেপাশে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন এবং গ্রাম থেকে, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। এবং এই মুহূর্তে আসলে প্রধান যে সড়ক, ঠিক এই সড়কটি একেবারে নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু বেশ সরগরম হয়ে উঠেছে এবং সর্বস্তরের নেতাকর্মীরাই ছুটে আসছেন। তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন দুপুরের নাগাদ, সেই বক্তব্য শোনার জন্য কিন্তু ছুটে আসছেন মানুষ। এবং বিশেষ করে দলকে কিভাবে গতিশীল করা যায়, আরও গতিশীল করা যায়, এবং একই সাথে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি কি নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা শোনার জন্য কিন্তু নেতাকর্মীরা ছুটে আসছেন। আপনাকে বলে রাখি যে নওগাঁ জেলা বিএনপির এই সম্মেলন প্রায় 15 বছর পর হচ্ছে। এই কারণে আসলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি। এর মধ্যে
শহরের বিভিন্ন সড়ক এবং বিভিন্ন অলিগলিতেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখছি সেই সকাল থেকে, এবং শহরটাকে নতুন করে সাজানো হয়েছে, ব্যানার ফেস্টুন তরুণ দিয়ে সাজানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে 3টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই 3টি পদ হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। এই 3টি পদের জন্য 21 জন প্রার্থী মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু নিজেদের মধ্যেই ভোটের লড়াই, সেহেতু প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু ঠিক তীব্র হচ্ছে আমরা দেখছি, এবং প্রতিটি প্রার্থী তাদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং কাউন্সিলররা সবচেয়ে বেশি খুশি, কেননা তারা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রত্যক্ষ ভোটাধিকার ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নেতৃত্ব বাছাই করবেন, এবং এই যে দীর্ঘ 15 বছর পর যে নেতৃত্ব বাছাই করার একটি বড় সুযোগ পেয়েছেন কাউন্সিলররা, সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। এবং একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে কয়েকটি নির্বাচনী এলাকায় রয়েছে নওগাঁ, সে কয়েকটিতেই বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন এবং সেই নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে তারা নিরলস পরিশ্রম করবেন। সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে তারা শপথ গ্রহণ করবেন, এমনটি কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে বলছেন। কলি, চমৎকার, ধন্যবাদ আপনাকে শফিক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। মঙ্গলবার সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো, জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে 2 দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। জুলাই আন্দোলনে চানখার পুলিশ শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। আর এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 4 আসামিকে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরুর কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গতকাল এই মামলায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ইমন এবং নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানাবো। ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সবুজ, আজ কয়জনের সাক্ষ্য নেওয়া হবে সেই তথ্য জানতে পারলেন কিনা জানাবেন, আর মামলার কার্যক্রম সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানাতে চান। সোহার, মূলত এই মামলাটি গতকালকে থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা এবং সূচনা যে বক্তব্য সেই বক্তব্য পাঠ করার কথা, কিন্তু গতকাল অনিবার্য কারণবশত সেটি বাতিল করে আজকে শুনানির দিন, সাক্ষ্য গ্রহণের দিন এবং যে সূচনা বক্তব্য সেই বক্তব্যটি পড়ার দিন ধার্য করা হয়েছে। এবং সেই হিসাবে আমরা দেখেছি যে সকাল থেকে যে 4 জন আসামি এই মামলায়, অর্থাৎ 8 জনের মধ্যে 4 জন পলাতক, 4 জন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার 4 আসামিকে সকালেই নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা তারা ট্রাইব্যুনালের ভিতরে ঢুকেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই যে আজকের যে সূচনা বক্তব্য সেটি শুরু হবে এবং এরপরে গতকালকে 2 জন সাক্ষীকে হাজির করা হয়েছিল সাক্ষ্যের জন্য। আজকেও সেই 2 সাক্ষী, অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি এই যে 6 জনকে হত্যার ঘটনায়, এই হত্যার ঘটনার মধ্যে শিক্ষার্থী আনাসকে হত্যার ঘটনাটি সারা দেশে আলোচিত হয় এবং আলোচিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের কারণেই এই আনাসের বাবা মা কালকে হাজির হয়েছিলেন। আমরা ধারণা করছি যে আনাসের বাবা মা হয়তো আজকে সাক্ষী দিবেন। এর পাশাপাশি মাহাদির পরিবারের পক্ষ থেকেও সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থিত হতে পারে এবং সেটি হয়তো কিছুক্ষণ পর শুরু হবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া এবং এরপরেই বিস্তারিত জানা যাবে। এবং এটি বলা যায় যে শেখ হাসিনার যে মামলাটি ট্রায়াল শুরু হয়েছে, বিচার কাজ শুরু হয়েছে, এটির পর এটি দ্বিতীয় মামলা ট্রাইব্যুনালে যার বিচার কাজ শুরু হচ্ছে আজকে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে।
রাজধানী মিরপুরের পল্লবী এলাকায় একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে আবারও গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। আশিকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল তাকে, তবে জামিন হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে আশিক। পল্লবী মিরপুরের অলিগলি জুড়ে দীর্ঘদিন ধরে ত্রাস ছড়িয়ে আসছে এই গ্রুপ। এলাকাবাসীর অভিযোগ, এসব কিশোর অপরাধীর ভয়ে তারা শঙ্কিত। লক্ষ্মীপুর সদরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে পুলিশের তালিকাভুক্ত এক আসামি। রোববার মধ্যরাতে পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ ফরিদ উদ্দিনকে আটক করা হয়, জব্দ করা হয় নগদ অর্থ। পাশাপাশি ফরিদের এক সহযোগী বাড়ি থেকে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করে সেনা সদস্যরা। সেনাবাহিনী জানিয়েছেন, ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক কারবারিদের শেল্টার দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এইসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় সেনাবাহিনী। গাজায় আবারও গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন আল জাজিরার 5 জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ, আরেক করেসপন্ডেন্ট মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলীওয়ালা। রোববার গাজার আল শেফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সংবাদকর্মীরা সহ প্রাণ যায় মোট 7 জনের। আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক আনাস, আর হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে গ্রিসে। রাজধানীর এথেন্সে পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। পতাকা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের ছবি হাতে জড়ো হন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে যুদ্ধবিরতির দাবি জানানো হয়। এর পাশাপাশি দ্রুত গাজায় খাদ্য সরবরাহ চালুর দাবি ওঠে। ইসরায়েলের সাথে গ্রিস প্রশাসনের রাজনৈতিক এবং সামরিক সম্পর্কের নিন্দা জানায় আন্দোলনকারীরা। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। প্রাণ গেছে একজনের, আহত কমপক্ষে আরও 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় এই কম্পন। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে হয় এর উৎপত্তি। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বালিকেসি প্রদেশ সহ আরও কয়েকটি অঞ্চলে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন আর 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালের 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক প্রবেশদ্বার খুলনা মোংলা মহাসড়ক, অন্যতম সামুদ্রিক বন্দর। মোংলার সাথে দেশের নানা প্রান্তের সড়ক পথে যোগাযোগ হয় এই মহাসড়ক দিয়ে। অথচ খানাখন্দে ভরপুর আর অপ্রশস্ত সড়কটিতে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। দুর্ঘটনা হয়, প্রাণহানিও। চলতি বছরের 7 মাসেই ঝরেছে 13 জনের প্রাণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই মহাসড়কটি সংস্কার এবং প্রশস্তকরণের দাবি যাত্রী আর চালকদের। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার। সজোরে গিয়ে বাড়ি খায় রাস্তার পাশে গাছে। কখনো আবার বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এমন দৃশ্য অচেনা নয় খুলনা মোংলা মহাসড়কে চলাচলকারীদের। 12 জুলাই ঠিক এমনই এক দুর্ঘটনায় প্রাণ যায় শিক্ষার্থী কায়সান কবিরের। রাজধানীর এমআইএসটিতে সুযোগ পেয়েও কখনো ক্লাস করা হয়নি তার। 27 জুলাই তার ওরিয়েন্টাল প্রথম ক্লাস। ইচ্ছা ছিল বাবা ছেলে ওরিয়েন্টাল ক্লাসে অংশগ্রহণ করবো। আমি সবাইকে বলি, রাস্তায় অবস্থা এরকম না থাকে। আমার কায়সান যেভাবে চলে গেছে এই জন্য আর কোনো কায়সান না যায়। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, চলতি বছরে 7 মাসেই খুলনা মোংলা মহাসড়কে 30টি দুর্ঘটনায় প্রাণ গেছে 13 জনের। গেল বছরও সড়কে প্রাণ হারায় অন্তত 21 জন। চালক যাত্রীদের মতে, সড়ক জুড়েই খানাখন্দ আর অপ্রশস্ত রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সাক্ষী হয় এই মহাসড়ক। এই রোডে রেগুলারই বর্তমানে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে। তার কারণ হচ্ছে ওভারটেকিং প্লাস আপনার যে রাস্তার অবস্থা তেমন ভালো না।
অথচ শুধু সামুদ্রিক বন্দরই নয়, সুন্দরবন থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অথবা খান জাহান আলী বিমানবন্দরের অবস্থান এই পথ ধরেই। পদ্মা সেতু উদ্বোধনের পর বেড়েছে গাড়ির চাপও। সড়ক সংস্কারের পাশাপাশি মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি যাত্রী চালকদের। যানজট ইজি বাইক মাইন্ড অটো ব্যান্টন দিয়ে তাতে এই লাইনে 4 লাইনে প্রয়োজন, ডেলি অ্যাক্সিডেন্ট ঘটে। 17 বছর ধরে এই রাস্তাটি কিন্তু অবহেলিত। এখানে গাড়ির চাপ যে হারে বাড়ছে সেই হারে কিন্তু রাস্তার স্পেস নাই। হাইওয়ে পুলিশের মতে শুধু বেহাল সড়ক নয়, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের অসাবধানতাও। তবে সড়ক প্রশস্ত সহ দ্রুত সংস্কারের পরামর্শ এই কর্মকর্তারও। মহাসড়কে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার বেশিরভাগ কারণ হচ্ছে এখানে আপনার 2 লেনে গাড়ি যাতায়াত রয়েছে। এখানে যদি 4 লেন হতো তাহলে কিছুটা হলেও দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেত। তারপরে পাশে আপনি ডিভাইডার, রাস্তার মাঝখানে ডিভাইডার নেই। খুলনা মংলা মহাসড়কে ছোট বড় মিলিয়ে প্রতিদিন প্রায় 2000 যান চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।